হসপিটালের আইসিইউ এর বাইরে ভোর রাত থেকে বসা রাহাত। এখন 7:30, বাইরে ঝলমলে রোদ। তবে কতক্ষণ এই আবহাওয়া স্থায়ী হবে বলা যাচ্ছে না। তার গায়ে কখনো রাতের ভিজে জবজবে হয়ে যাওয়া শার্টখানা এখন অবশ্য ভেজা নেই সেরকম। গায়েই শুকিয়ে এসেছে, চোখজোড়া রক্ত লাল, মাথা ভার হয়ে আছে, সম্ভবত জ্বর এসে গেছে। রাহাত নিজেও অনুভব করছে সেটা। তার মা রানী বেগমকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা রাতে। সব জোগাড় করে অপারেশন শুরু করেছে রাত 4টের দিকে। অবস্থা সংকটাপন্ন। প্রায় 3.5 ঘন্টা। এখনো অপারেশন থিয়েটার থেকে বের হয়নি ডাক্তার। রাহাত দু হাতে মুখ ডলে খোদার কাছে আক্ষেপ জানানো উচিত কিনা বুঝতে পারে না। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে। তারা 3 ভাই বোন। সে সবার বড়, বাকিরা আরো ছোট। ছোট বোনটা তো তখন 6 মাসের। জীবনে এই এক মাই ছিল যে আজীবন আগলে রেখেছে তাদের 3জনকে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বলতে এই মাই সম্বল তাদের। খোদা আজ সেই মাকেই মৃত্যুর মুখে নিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাদের সাথে। আর তারা তারা হাসি মুখে সেই পরীক্ষা দিচ্ছে। ওটির দরজা খুলতেই হুড়মুড়িয়ে উঠে এগিয়ে গেল রাহাত। ডাক্তার গম্ভীর মুখে তাকালো তার দিকে। ইয়াং ম্যান, মাকে দেখে রাখতে হবে তো নাকি? আর একটু দেরি করে নিয়ে আসলেই কি হতো বলতো? এখন মা কেমন আছে? আউট অফ ডেঞ্জার। তবে সেটা আপাতত। মলিন মুখে মাথা ঝাঁকায় রাহাত। ডাক্তার কাঁধে হাত রাখে। কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখবো। আপাতত রিলিজ দেওয়ার কথা ভাবছি না, কিন্তু নো প্রবলেম। ভিতরে যেতে পারি? ডাক্তার সাহেব মাথা ঝাঁকায়। যেতে পারে, তবে কেবিনে নেওয়ার পর। আধ ঘন্টার মধ্যে সব ঝামেলা শেষ করে রানী বেগমকে নিয়ে যাওয়া হলো কেবিনে। এখনো জ্ঞান ফেরেনি। রাত নিজের ঘোলা চোখ জোড়া মুছতে মুছতে আলতো হাতে দরজা খুলে প্রবেশ করে মায়ের কক্ষে। রানী বেগম জ্ঞানহারা তখনও। শব্দহীন চেয়ারখানা টেনে মায়ের হাত আঁকড়ে বসে পাশে। হাত দুটো ধীরে সুস্থে টেনে এনে ছোঁয়ায় নিজের কপালে। ঝরঝর করে কেঁদে ফেলে। পুরুষ মানুষের কাঁদতে হয় না বলো মা? কেন এ জঘন্য নিয়ম এ দুনিয়ায়, হ্যাঁ? রানী বেগম ছেলের কথার জবাব দেয় না। রাহাত নিজের কপালে ডলে মায়ের নরম সরম হাত জোড়া। আমার কি দোষ মা? তোমরা সবাই ছেড়ে যাওয়ার প্রতিযোগিতায় কেন নেমেছো বলো? জবাব চাই আমার। জন্মের পর হাতে গোনা কয়েক বছর বাবাকে দেখলাম। আজকাল তো চেহারাও মনে করতে পারি না। বাবা নামক লোকটার। গোটা একটা জীবন পার হয়ে গেল। কোনো আত্মীয় স্বজন পেলাম না। মামা চাচা ফুপু কেউ নেই আমার। কেন বলো? ভাই বোন আর তুমি। এর বাইরে কেউ ছিল না এই জীবনে। খোদা সেটাও ধরে রাখতে দিল না আমাকে। এক নারী আসলো এই জীবনে। মনে হলো জীবন পরিপূর্ণ হলো। আমার জীবনে কিসের আক্ষেপ? তোমার পরে একজনকে এত ভালোবাসলাম, জীবন উৎসর্গ করে ভালোবাসলাম। কি হলো জানো মা? সে না অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। না না, তার দোষ নয় একদমই। তাকে না জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দোষ তো আমার মা, আমার ভাগ্যের। আমার পরী আমাকে জানাতে অনেক খুঁজছিল আমাকে। আমি হতভাগা, ওর সাথে কেন ওই কয়দিনে একবারও যোগাযোগ করলাম না মা? কেন বলো তো? এখন আমি কি করি? তুমি এভাবে শুয়ে থেকো না মা, ওঠো। বলো কি করা উচিত আমার? আমার না অস্থির লাগছে মা, পাগল হয়ে যাব। আমি মরে যাচ্ছি। তোমাকে শান্তি সুখ সব দিতে চেয়েছিলাম মা। আমরা তো নিঃস্ব হয়ে গেলাম মা। আমি এখন কি করব বলো? রানী বেগম সাড়া দিলেন না। তার নাড়িছেঁড়া ধন তার সামনে কলিজা ছেঁড়া আর্তনাদে ব্যস্ত। তিনি চোখ মেললেন না। কৃত্রিম মাধ্যমে শ্বাস প্রশ্বাস চলছে তার। হার্টবিট খুবই লো। কানে গেল না তার কিচ্ছু। চোখ জোড়া মুছে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল মায়ের কেবিন থেকে। মায়ের এই করুণ অবস্থা সে দেখতে পারবে না, একদম পারবে না। জানালার পর্দা ভেদ করে আলো গলে বিছানায় পড়ছে। সফেদ বিছানায় সোনালি আলোয় চকমক করছে একদম। তিতিরের মুখখানা জানালার দিকে ঘোরানো। বিধায় সে আলো এসে তার সুশ্রী মুখখানাতেই আশ্রয় নিয়েছে। কপালে সরু ভাঁজ পড়ে মেয়েটার। নাক মুখ কুঁচকে নাক ডলে যেখানটায় তার মাথা রাখা ছিল। তবে চমকে ওঠে এবার। এটাকে বালিশ মোটেই মনে হচ্ছে না। ঝট করে চোখ জোড়া খুলে ফেলে সে। মাথা উঁচুই খানিকটা।
ঈশানের উদাম বুকে পড়ে আছে সে, তার ছোটখাটো গোটা শরীরটাই ঈশানের ওপর। ঈশান আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার কোমরজোড়া। বেঘোরে ঘুমাচ্ছে, তিতির লজ্জায় আড়ষ্ট হয়। নিজের শরীরে একটা সুতা অবধি নেই, তবে পাতলা চাদরে মোড়া তার শরীরখানা। ঈশানের কোমরে কোনো রকমে পেঁচিয়ে আছে একটা তোয়ালে। রক্তিম মুখখানা ঘুরিয়ে নিজের তোয়ালে খানার খোঁজ করে, সেটা অবহেলায় বিছানার এক অদূরে পড়ে আছে। কোমর ছড়ানো চুলগুলো এলোমেলো হয়ে ঈশানের হাতের নিচে আটকা পড়া। তিতির নড়াচড়া করতেই হাতের বাঁধন দৃঢ় হয় ঈশানের, এক প্রকার খামচে ধরে মেয়েটার লতানো কোমরখানা। তিতির ঠোঁটে ঠোঁট চেপে নিয়ন্ত্রণে রাখে নিজেকে, নড়াচড়া কমিয়ে ফেলে, মাথা তোলে, ঈশানের মুখের দিকে তাকায়। কি নিষ্পাপ মুখখানা, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। সে একটু নড়ে উঠলেই বাচ্চারা যেমন ঘুমের ঘোরে নিজের খেলনা আঁকড়ে রাখে, সেভাবে আঁকড়ে ধরছে তিতিরকে। তিথির মলিন হাসে, সে নিজেও তো খেলনাই, দেওয়ান সাহেবের খেলনা, খেলা হচ্ছে তাকে নিয়ে। হরিণী চোখ জোড়ায় পানি জমে, টপ টপ করে সেটা পড়ে ঈশানের নগ্ন বুকে। তিথির নিজের হাত ছোঁয়ায় ঈশানের গোটা মুখ জুড়ে, আলতো হাতের পরশ বুলায়। কে বলবে এই পাষাণ লোক তার কাছে এলেও হুঁশ খোয়ায়। দুটো রাত একসাথে ছিল, দুবারই পাগলামো করেছে। প্রথম রাতে অবশ্য তার দোষই বেশি ছিল, গত রাতেও তাই বোধহয়। তিতিরের হাসি পায়। পুরুষ মানুষের এই চাওয়া পাওয়াকে ভালোবাসা মনে করা ভুল, রীতিমতো অন্যায়, বোকামি। এরা ভালোবাসে অন্য নারীকে, অথচ হুঁশ খোয়ায় অন্য নারীর সান্নিধ্যে আসলে। মাথা ঝোঁকায় তিতির, ধীর গলায় বলে, আমাকে ভালোবাসলেন না কেন? কেন ভালোবাসলেন না? কেন কাছে এসে দুর্বল করলেন আমাকে? কেন? শরীরের চাহিদায়? আপনি কাছে আসলে সেটা তো আমারও অনুভব হয়, কিন্তু এটা আমার জন্য কতটা অসম্মানজনক ভাবতে পারেন আপনি? স্বামী আপনি, আমার রাত কাটিয়ে এসেছেন অন্য নারীর সাথে, আবার আমার কাছে আসলেও আমাকেই কাছে চান। এর মানে কি দাঁড়ায়? আমার শরীর আপনার চাই। কেন এমন করেন বলেন তো? তিতির খানিক সময় চুপ করে, কপাল ঠেকায় ঈশানের নরম ঠোঁটে। ফুপিয়ে কেঁদে ওঠে, ঈশানের ঘুমন্ত কণ্ঠ শুনতে পাওয়া যায় আবার। যান, ঘুমাতে দে, নড়াচড়া করিস কেন? হুম শরীর শিথিল হয় তিতিরের, কেঁপে ওঠে সেসব শব্দ তাকে কখনো বলেনি ঈশান। এখন কি তবে তাকেই বলল? নাকি ঘুমের ঘোরে অন্য কাউকে ভেবেছিল ঈশান? ততক্ষণে তিতিরকে ওপরের দিকে টেনে তিতিরের কণ্ঠোদ্দেশে মুখ গুজে ফেলেছে। তিতির নিজের শরীরের অস্বাভাবিক কম্পন খেয়াল করে, বুকে ড্রিম ড্রিম শব্দটা জোরালো হয়েছে। ঈশান জোরে জোরে শ্বাস টানে, নাক ঘষে মেয়েটার কণ্ঠদেশে। তিতির খামচে ধরে বিছানার চাদর, বেঁকে ওঠা শরীর নড়াচড়া করতে পারে না ঈশানের শক্ত হাতের বাঁধনে। ছাড়ুন আমাকে, উঠতে দিন। ঈশান মিটমিট করে তাকায়, পাশ ফেরে, তবে তিতিরকে ছাড়ে না, বুকের সাথে মিশিয়ে রাখে। তিতির নিজের মাথাটা সরাতে গেলে ঈশান এক হাতে ঘুরিয়ে দেয় মাথাটা, তারপর আবার সেই গলায় মুখ ডুবিয়ে অন্য হাতে কোমর আঁকড়ে ঘুমের দেশে পাড়ি জমায়। তিতির স্তব্ধ হয়ে রয়, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এমন দুর্বল মুহূর্তে সে বরাবরের মতো শরীরের জোর হারাচ্ছে। সিলিং ফ্যানের দিকে অপলক তাকিয়ে থাকে সে, ডান হাতটা ঈশানের চুলে গলিয়ে দেয়, আলতো হাতে টেনে দিতে থাকে চুলগুলো। এমন চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে দেওয়ান সাহেব, খুব বড় সর্বনাশ হবে। আমি সেটা হতে দেব না, নিজের সতীত্ব আমি হারাবো না আপনার কাছে। যে স্বামী নিজের স্ত্রীকে ছোঁয়ার আগে অন্য নারীকে ছুঁয়ে আসে, দরকার নেই আমার সে স্বামীর, একদম দরকার নেই। এমন যদি কখনো হয়, আমার মনে হয় সব মেনে আমি আপনার সাথে থাকতে চাচ্ছি। আমার বেহায়া বোন আপনাকে ক্ষমা করে দিয়েছে, আমি আত্মবিসর্জন দেব প্রয়োজনে, নরকের বাসিন্দা হব, তবুও আপনার তৈরি নরকে আমি ঠাঁই নেব না, একদম না। নোনা জল অবিরত গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। ঈশানের গরম নিঃশ্বাসে কেঁপে উঠেছে শরীরটা, বুক অব্দি চাদর টানা তার, পেটের ওপর ঈশানের হাত জড়িয়ে ওটা উচিত তার, কিন্তু পুরুষ মানুষের শক্ত বাঁধন থেকে নড়াচড়া করার মতো শক্তি তার নেই। তিতির আরেক দফা ঈশানের মুখ পরখ করতে চায়, সম্ভব হয় না। ঈশান উপুড় হওয়া মুখটা তার কণ্ঠদেশের ভাঁজে মৃদু হাসে তিতির। কি আশ্চর্য দেখুন না, মুহূর্তটা ছিল আপনার মতো, একইভাবে নিশ্চিন্ত হয়ে আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আমারও একটা শান্তির ঘুম ঘুমানো।
অথচ আমি পারছি না। আমার স্পর্শে যে ভালোটা লাগার কথা তার থেকেও কয়েক গুণ বেশি হচ্ছে অযাচিত যন্ত্রণা। আপনাকে হারিয়ে ফেলবো সেই যন্ত্রণা। আপনি কেন বললেন আমার আগে অন্য নারীকে আপনি স্পর্শ করেননি? হুম? কেন বললেন? কোনটা বিশ্বাস করব আমি? সেদিনও তো সজ্ঞানেই ছিলেন, কালও তাই। এক মুখে দুই কথা কেন আপনার? কি করব আমি বলুন না? আপনার কোন কথা মেনে সামনে এগোবো আমি? জবাব দিন, কি করা উচিত? খানিকটা দম নাই সে, কান্না বুক চিরে বেরিয়ে আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এমন মানসিক টানাপোড়া এ জীবনে পড়েনি সে কখনো। আমার কেন যেন আপনার কাল রাতের কথাটা বিশ্বাস করতে মন চাচ্ছে। কেন বলুন তো? এতটা ভালো কি করে বেসে ফেললাম আপনাকে? আপনি আমার জন্য বৈধ পুরুষ, তাই না? বৈধতার রহমত, এটা রহমত নাকি অভিশাপ বলুন তো? আমিও দেখব দেওয়ান সাহেব, আপনি কেন এসব বলছেন করছেন। আপনার বলা দুটো দিনের কথারই সত্যতা যাচাই করব আমি। কালকের কথা যদি সত্যি হয়, গোটা জীবন আমি আপনার বুকে মাথা রেখে পাড়ি দেব। আপনার বিপদের ঢাল হব। আপনার কষ্ট দুঃখ সবেতে আমি আগে থাকব। সেসব আপনার থেকে দূর করার জন্য এক পৃথিবী ভালোবাসা দেব। আর তা যদি না হয়, সেদিনের বলা কথাগুলো যদি সত্যি হয়, তবে এই তিতিরকে আপনি খুব বাজেভাবে হারাবেন। গোটা পৃথিবীতে আমার অস্তিত্ব পাবেন না আর। কথা দেওয়া রইল দেওয়ান সাহেব, কথা দেওয়া রইল। এরপর দীর্ঘক্ষণ গোটা ঘরময় শুধুমাত্র দুটো মানবীর নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। একজনের নিঃশ্বাসে রাজ্যের প্রশান্তি, অন্যজনের দীর্ঘশ্বাস। ঈশানের ঘুম এরই মধ্যে বেশ গাঢ় হয়েছে। সারারাত না ঘুমানোর ফল হয়তোবা। এবার বেশ সময় নিয়ে তিতির নিজেকে আলগা করল ঈশানের হাতের বাঁধন থেকে। চাদরখানা কোনোমতে ধরে বিছানার কিনারায় এসে মেঝে থেকে তুলল তোয়ালেটা। দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিল। এবার গায়ের চাদরখানা সুন্দর মতো ঈশানের গায়ে দিল। রাতের ভেজা পোশাক শুকিয়ে এসেছে। ফ্রেশ হয়ে দ্রুত পরে নিল জামাকাপড়। বালিশের তলা হাতড়ে নিজের সেল ফোনখানা বের করে পার্স হাতে এসে দাঁড়ালো বিছানার সামনে। ঈশান নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। বিছানায় এক হাত ভর দিয়ে বুকে এলো ঘুমন্ত মুখটার দিকে। কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সুন্দর করে সরিয়ে দিল। নিজের শুষ্ক ঠোঁটের উষ্ণ চুমু দিয়ে এঁকে দিল ঈশানের ললাটে। আমি আপনাকে ঘৃণা করতে পারছি না দেওয়ান সাহেব। কাল রাতে আপনার ওই স্বীকারোক্তির পর তো আরও না। তবে আমি কিন্তু ভুলে যাইনি কিচ্ছু। ভুলবও না, শেষ অবধি দেখব আমি। হঠাৎ ফোনের ভাইব্রেশন শব্দে চমকে উঠল তিতির। ঘুমের বিঘ্ন ঘটায় কপালে ভাঁজ পড়েছে ঈশানের। তিতির দ্রুত ফোনখানা হাতে নিয়ে সাইলেন্ট করে ফেলল। তবে কলে ভেসে ওঠা নামখানা দেখে কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইল। তিতির ঈশানের ফোন এটা। ওপরে জ্বলজ্বল করছে অনাকাঙ্ক্ষিত একটা নাম, রুষা। তিতির কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে রাখে। দ্বিতীয়বারের মতো বেজে ওঠে আবার কলখানা। ঈশানের আবার ঘুমের ব্যাঘাত ঘটায়। আগেই সাইলেন্ট করে ফেলতে চাইলো, তবে চাপ লেগে রিসিভ হলো ফোন কলটি। ভয়াবহ চমকে গেল তিতির। ফোনের ওপাশ থেকে বেশ মিষ্টি একটা কণ্ঠস্বর কানে আসছে। কণ্ঠের মালিক যে বেশ সুন্দরী হতে পারে তা কেন জানি মনে হলো তিতিরের। ঈশান, হ্যালো? হ্যালো? এপাশে মেয়েলি কণ্ঠ। হয়তোবা আশা করেনি ওপাশের মানুষটা। খানিকক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, কে? নিশি? তিতির শুকনো ঢোক গেলে বুকের ভেতরটা কেমন একটা অস্থির হচ্ছে। না, নুরি, আমি তিতির। সরি, চিনতে পারছি না। উফ, ইউ ডোন্ট মাইন্ড যদি বলতেন আপনি ঈশানের কি হন? তিতির থমকে যায়, বুকটা ভারী লাগে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে। মুখে মলিন হাসি ফুটে ওঠে। ভাগ্য তার প্রতিবারই বেইমানি করে। রুষা তার মানে তাকে চেনে না। আমাকে চেনেন না সত্যি? ওপাশ থেকে রুষা খানিকটা অপ্রস্তুত হলেও বুঝি। সত্যি চিনতে পারছে না ঈশানের কাজিন বুঝি? জি, ওর ফুফাতো বোন। আমি এক্সট্রিমলি সরি। ঈশান কখনো তোমার কথা বলেনি। নিশি, নুরি, রিশা, রোশনি ওর বোন। এই অবধি জানতাম। তিতির মৃদু হাসে এপাশ থেকে, স্বাভাবিক গলায় বলে, পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন নই আর কি। সরি আমার কথায় খারাপ লাগলে। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি ওর উঠবি। ও, ঈশান কোথায়? ওকে একটু দেওয়া যাবে? খুব আর্জেন্ট। ঈশান ভাই ঘুমায়, ডেকে দিচ্ছি। ও তাহলে থাক, ডেকো না ডেকো না। ঈশান ঘুম থেকে ডাকলে
খুব বিরক্ত হয়, রেগে যায়, দরকার নেই, জাগলে ব্যাক করবনি। তিতির ফোন রাখে, সময় নিয়ে তাকিয়ে রয় ফোন স্ক্রিনে। মেয়েটা বোধহয় অনেক কিছু জানে। আচ্ছা, ঈশানের কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, কখন কি করে সব বোধহয় জানে মেয়েটা। জানারই কথা, এত বছরের সম্পর্ক। তিতির নিজের ওপর বিদ্রূপ এর হাসি হাসে, এক নজর তাকায় ঈশানের দিকে। অথচ এসব অধিকার কিন্তু আমার হওয়ার কথা ছিল। দেওয়ান সাহেব দিলেন না, তাই না? তিতির আর দাঁড়ায় না, শব্দহীন দরজাখানা খুলে বেরিয়ে আসে সেখান থেকে। আকাশ আজ রোদ ঝলমলে লাগছিল সকালে, এই রোদের আলোতেই ঘুমের ব্যাঘাত ঘটছিল তার। অথচ রাস্তায় পা ফেলতেই আবহাওয়া অন্য কথা বলছে। আকাশ বেশ মেঘলা দেখাচ্ছে। তিতির চোখ কুঁচকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তমাকে কয়েকবার ফোন দিয়েও ফোন বন্ধ পেল, আর অপেক্ষা করলো না সে। মাথা ভনভন করছে, রাতে ঠিকমতো না খাওয়ার ফল। কাল সারাদিনই তো প্রায় না খাওয়ার ওপরেই গেল। মানসিক চাপ আর সহ্য হচ্ছে না তার। মেইন রোডে পিছুতে আরো খানিকটা সময় লাগবে। রাতে বৃষ্টি হওয়ার জন্য কিনা এদিকটায় রিক্সা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্য ভোর এখন, সেটা একটা কারণ হতে পারে। ফোন বের করে সময় দেখে ৮টা বাজে। সামনে গিয়ে বাস পেলে হয়। মেইন রোড অব্দি এসে পৌঁছতে তিতিরের প্রায় আধ ঘন্টা সময় লাগে। রাস্তায় গাড়ি তেমন একটা দেখা যাচ্ছে না। পাশেই সিমেন্টের একটা পুরনো বসার জায়গা মতো। ক্লান্ত শরীরে এসে বসে মেয়েটা। পা ব্যথা করছে। কাল থেকে রোজা শুরু হচ্ছে। তার ছুটি এ মাসেই, তারপর ফিরে যেতে হবে হোস্টেলে। যা করার তার আগেই করে ফেলতে হবে। মিথ্যা সম্পর্ক যুগ যুগ বয়ে বেড়ানো মানেই হয় না। তাছাড়া রুষা মেয়েটার কথাও তার ভাবা উচিত। সে মেয়ে তো জানেও না ঈশানের বিয়ে হয়ে গেছে। হিসেব মতো ঈশানকে পাওয়ার অধিকার তো রুষারই। তিতির ফোনের ডায়াল বুক খুঁজে খুঁজে একটা নাম্বার বের করে। তার ভার্সিটির এক সিনিয়র, ল ডিপার্টমেন্ট, অ্যাডভোকেট, ঢাকা হাইকোর্টের আইনজীবী মেয়েটা। কি বিষয়ে স্পেশালিস্ট তা তিতির জানে না, তবে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। আর তাছাড়া চাইলেই তো সাথে সাথে মুক্তি মেলে না। আইন কানুনের বিষয় এসব ঝুলে থাকবে কতদিন কে জানে। ৬ মাস তো ভালো মতো লাগবে, যেহেতু তাদের বিয়ের ৭ দিনও হয়নি। ততদিনে পরিবারকে নিশ্চয়ই বুঝিয়ে ফেলা যাবে। তাছাড়া আরো সিদ্ধান্ত তো এরই মধ্যে নিয়েই নিয়েছে সে। সেসব না হয় আপাতত গোপনই থাকুক, এই ঝামেলা মিটলে আর পিছুটান থাকবে না। তিতির ছোট করে মেসেজ পাঠিয়ে রাখে মেয়েটাকে। সময় হলে কল করে যেন। বেশ বেলা করে ঘুম ভাঙল ঈশানের। সফেদ বিছানার ওপরে নগ্ন শরীরে উপুড় হয়ে শোয়া। চোখ বুজেই পাশে হাতড়ালো। খুঁজলো তিতিরকে, চট করে তাকালো সে। পুরো বিছানায় কোথাও তিতির নেই। ভ্রু জোড়ার মাঝেই জোরালো ভাঁজ পড়ল। দ্রুত উঠে বসলো সে। নেমে এলো বিছানা থেকে, পাশের চেয়ারের ওপর থেকে শুকিয়ে যাওয়া প্যান্টটা পরে নিল। তিতির সাড়া দিল না কেউ। বাথরুমের দরজা খোলা, ব্যালকনিতে উঁকি দিয়েও দেখতে পাওয়া গেল না কাউকে। হঠাৎ দরজার দিকে তাকাতে কুঁচকে যাওয়া কপাল আরো খানিকটা সরু হলো। দরজায় লক খোলা। তিতির কি তমার কাছে? ঝটপট ফোন হাতে কল করলো তিতিরকে। ফোন বন্ধ। তমার নাম্বারে কল করতেই সাথে সাথেই প্রায় রিসিভ হলো। তমা আদতে বেশ খানিকক্ষণ আগেই জেগেছে। তিতির ঈশানকে বিরক্ত করতে চায়নি বলে বেয়ারা ডেকে ব্রেকফাস্ট আনিয়ে খেয়ে অপেক্ষা করছে সুন্দর মতো। ভাই ভাবি বৃষ্টির রাতে একসাথে ছিল, মান অভিমান মিটিয়েছে হয়তো। সকাল সকাল ডাকাডাকি খারাপ দেখায় ঈশানের কল পেয়ে। একগাল হেসে ফোন রিসিভ করে সে। তিতির তোর কাছে? তমা বিস্ময় হয়, তার কাছে তিতির থাকবে কি করে। মিনিট পাঁচেকের মধ্যে তমা আর ঈশান এসে দাঁড়ায় রিসেপশনের সামনে। পুরো হোটেলে তিতির নেই। রিসেপশনিস্ট নিজেও বলতে পারছে না তিতির বেরিয়েছে কিনা। কারণ সকালে অবধি অন্য একজনের শিফট ছিল। ঈশান কপালে আঙুল ঘষে। তিতির কখন বেরিয়েছে তার আন্দাজও নেই তার। তমা কাঁদো কাঁদো মুখ করে ভাইয়ের পাশে দাঁড়ানো। মেয়েটা তাকে তো অন্তত বলে যেতে পারতো। একটু অনুরোধ করতেই সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় হোটেল কর্তৃপক্ষ। ৮টার দিকে বেরিয়েছে তিতির। স্বাভাবিকভাবেই বের হয়ে যাচ্ছে। ঈশান রাগী মুখে তাকায় তমার দিকে। চল। তমা ভাইয়ের পিছু পিছু এক প্রকার দৌড়াচ্ছে। এসে বসে গাড়িতে। ঈশান এর মধ্যেই কল লাগায় বাড়িতে নিশির কাছে। জানতে পারে তিতির পৌঁছায়নি বাড়িতে। সময়ের হিসাব করে ঈশান, যতক্ষণে বেরিয়েছে এতক্ষণে খুব সম্ভব বাড়িতে পৌঁছে যাওয়া উচিত। মেয়েটা পৌঁছায়নি এখনো। কি করবে এখন? বাড়ির রাস্তায় যাবে, নাকি আশেপাশে খানিকক্ষণ দেখবে খুঁজে? মাথা কাজ করছে না ঈশানের। ভাইয়া ও বোধহয় বাড়িতেই গেছে। শুনলি তো? যায়নি। তমা চিন্তিত মুখে চুপ করে থাকে। তিতিরের
সে ছাড়া এখানে কোনো ফ্রেন্ড নেই। কার কাছে যেতে পারে আন্দাজ নেই তার। ঈশান ব্যস্ত হাতে একে একে নিয়াজ, সাজিদ, নাঈমকে জানায়। খোঁজ করতে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আশপাশটা দেখতে। প্রায় মিনিট ২০ পরে কল আসে সাজিদের নাম্বার থেকে। জানায় তিতিরের লাস্ট লোকেশন এখানে, কার মেইন রোড অবধি। তারপর আর ট্র্যাকিং হচ্ছে না। লাস্ট কল ঐশী নামের এক মেয়েকে করা হয়েছে। মেয়েটা যথাসম্ভব অ্যাডভোকেট। কপালে ভাঁজ পড়ে ঈশানের। তিতিরের অ্যাডভোকেট, এর সাথে কি কথা থাকতে পারে বুঝে পায় না সে। ঐশী নামে কাউকে চিনিস? এদিক ওদিক মাথা নাড়ে তমা। চেনে না সে। ঈশান বিরক্ত মুখে গাড়ির ড্রাইভ শুরু করে। শহরের কোনায় কোনায় খুঁজছে মেয়েটাকে। কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় রিক্তা। তিতিরকে একা একা দেখে কপালে ভাঁজ পড়ে। এদিক ওদিক তাকায় পিছনে। ঈশান কই আসছে? তোকে নামিয়ে দিয়ে গেল বুঝি? হু। রিক্তা আর কথা বাড়ায় না। তিতির উঠে আসে সিঁড়ি বেয়ে। নিজের ঘরে। বিকেল ৩টে বাজে। বাড়ির সবাই খুব সম্ভবত ভাত ঘুম দিচ্ছে। নিশি নুরি ভার্সিটিতে বোধহয়, বাকি ভাই বোনগুলো স্কুলে। তিতিরের ক্লান্তিতে মাথা ঘুরাচ্ছে। কিছু খাওয়া প্রয়োজন, তবে খেতে ইচ্ছে করছে না। আজকাল খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ পায় না একদমই। জামাকাপড় না পাল্টেই ক্লান্ত শরীরখানা ছেড়ে দেয় বিছানায়। হাত বাড়িয়ে বিছানার পাশে চার্জে লাগায় ফোনটা। বন্ধ হয়ে আছে সেই সকাল থেকে। মাঝ রাস্তায় বাসে নষ্ট হওয়ায় ১ ঘন্টার রাস্তা ৩ ঘন্টায় আসলো। ফোন কোনোমতে চালু করে বাথরুমে ছোটে সে। শাওয়ার নিয়ে একটা ঘুম দেবে। ঈশান, তিতিরের নাম্বার চালু হয়েছে। লোকেশন তোদের বাড়ি দেখাচ্ছে তো। সাজিদের ফোন পেয়ে হাঁপ ছাড়ল ঈশান। ঘেমে নে একাকার ক্লান্ত শরীরটা হেলান দিল গাড়িতে। তমার কান্নারত মুখটায় ততক্ষণে হাসির রেখা ফুটে উঠেছে। দু হাতে চোখ মুছল মেয়েটা। ভাইয়ের দিকে তাকালো। ঈশান মাথা হেলিয়ে চোখ বুজে আছে। ভীষণ মায়া হলো তার ভাইটার জন্য। সে জানে কি পরিমাণ মানসিক চাপ গেছে ঈশানের ওপর সারাটা দিন। পাগলের মতো কোথায় কোথায় খুঁজলো তারা তিতিরকে। তমা মনে মনে হাজার একটা বকা দেয় তিতিরকে। সাথে মেয়েটা দুর্গতি কল্পনা করে চুপসে যায়। ঈশান বাড়ি গিয়ে মেয়েটার খেয়ে না ফেললে হয়। আমতা আমতা করে খানিক সময় নিয়ে বলে ওঠে, ভাইয়া। জবাব দেয় না ঈশান। ভাইয়া বলছি কি, তিতির এমনই, একটু জেদি তো। ওকে কিছু বলো না, হ্যাঁ? ওই বেয়াদব মেয়ের নামে ওকালতি করতে তোকে ধাক্কা মেরে ফেলে রেখে যাব বলে দিলাম। তমা ভয়ে চুপ করে থাকে। আপাতত বাঘের খাঁচায় থেকে বাঘের কাছে হরিণের প্রাণ ভিক্ষা চাওয়া চূড়ান্ত বোকামি বই কিছু নয়। মেঘলা মেঘলা দিন, হাওয়ায় সূর্য ডুবতেই রাত মনে হচ্ছে একদম। শাওয়ার নিয়ে এসে মাথা ব্যথায় কুলাতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে তিতিরের। কয়েক মাস হলো মাইগ্রেনের ব্যথাটা অস্বাভাবিক হারে বেড়েছে। মাথার ওপরে মাঝ বরাবর অসহ্য ব্যথা হয় প্রতি সপ্তাহেই। ডাক্তারের কাছে যাবে যাবে করেও যাওয়া হয়নি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি ঠিকমতো খাওয়া দাওয়া না করা। অত্যাধিক মানসিক চাপে সে ব্যথা এখন আকাশচুম্বী। ঘর অন্ধকার করে বেঘোরে ঘুমাচ্ছে সে। তমাকে বাড়িতে নামিয়ে ঈশান গটগট করে এসে ঢুকলো বাড়িতে। ড্রয়িং রুমে বাড়ির মা চাচিরা চায়ের আসরে ব্যস্ত। ঈশানকে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে। চোখ দুটো রক্তিম, রাগ মাথায় উঠে আছে। তাকে এভাবে ঢুকতে দেখে ছুটে এলেন রাহেলা দেওয়ান। কোথায় ছিলি বাপ? দুপুরে খেতে এলি না? তিতিরকে নামিয়ে দিলি, তখন অন্তত খেয়ে যাবি তো নাকি? ঈশান মায়ের কথা শুনে থমকায় খানিকটা। তিতির যে একা একা এসেছে এটা বাড়ির কেউ জানে না তার মানে। সে নিজেও চুপ করে গেল। চেপে গেল অশান্তির বিষয়টা। ব্যস্ত ছিলাম মা, ওপরে যাচ্ছি। যা ফ্রেশ হয়ে খেতে নাম। তিতির উঠলে ওকেও নিয়ে আসিস। মেয়েটার মাথা যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। না উঠলে ডাকিস না আবার। ঈশান মাথা ঝাঁকায়। রাহেলা আপন মনে গিয়ে বসে জায়দের পাশে। টিভিতে মগ্ন সবাই। সেই নিয়ে জোর আলোচনা চলছে। ঈশান শার্টের হাতা গোটাতে গোটাতে উঠে আসে উপরে। নিজের রুমের দিকে যায় না। তিতির সে তার রুম নেই তা সে জানে। সুতরাং সময় নষ্ট না করে তিতিরের রুমেই যায় সে। যথারীতি পেয়েও যায় মেয়েটাকে। আধভেজা চুলগুলো বিছানা ছাড়িয়ে মেঝে ঠেকেছে। বা কাত করে গালের নিচে বাচ্চাদের মতো হাত গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঈশান বেশ শব্দ করে দরজা আটকায়। তাকে পাগল বানিয়ে এখন ঘুমানো হচ্ছে বাড়িতে এসে। হঠাৎ শব্দে ঘুম ভাঙে তিতিরের। বেশিক্ষণ হয়নি ঘুমের, ২ ঘন্টা বড়জোর। মাথা ব্যথা কমার প্রশ্নই ওঠে না। বরং এ সময়ে শব্দে ঘুম ভাঙায় আরো মাথা ব্যথা বাড়ল দ্বিগুণ। এলোমেলো ভঙ্গিতে উঠে বসলো সে। নিবু নিবু চোখে তাকালো দরজার সামনে দাঁড়ানো অগ্নিমূর্তির মানবটির দিকে। চমকে গেল ঈশান দাঁড়িয়ে। কি যে বিধ্বস্ত অবস্থা! চুলগুলো উস্কো খুস্কো,
শার্টের ওপরে বোতাম দুটো খোলা, হাতাগুলো খুলে রাখা। মারপিট করে এসেছে নাকি? তবে সে কিছু বলার আগেই সজোরে থাপ্পড় পড়ল তার ডান গালে। আঘাতের জোর এতটাই ছিল যে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানায়। ব্যথা আর্তনাদ করে উঠল ঈশান। ঝড়ের গতিতে টেনে নামালো তিতিরকে বিছানা থেকে। আরেকটা থাপ্পড় মারতে হাত তুলতেই ভয়ে নিজের দু হাতে মুখ আড়াল করল তিতির। ঈশান থামলো, রাগে মাথা কাজ করছে না। তিতির থরথর করে কাঁপছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ থেকে। ঈশান দু হাতে সোজা করল মেয়েটাকে, দাঁতে দাঁত চাপলো। আমাকে খুন করবি নাকি? নিজে খুন হবি, এখন জবাব দে দ্রুত। তিতিরের চোখ ভর্তি পানি নিয়ে তাকিয়ে থাকে ঈশানের দিকে। মাথার যন্ত্রণা অস্বাভাবিক লাগছে এখন, বমি বমি পাচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? কি করেছি আমি? তিতিরের ফুপিয়ে বলা কথাগুলো পিঠে মেজাজ আরো দ্বিগুণ খারাপ হয় ঈশানের। এত বড় কাণ্ড ঘটিয়ে এসে বলা হচ্ছে কি করেছে সে? বেয়াক্কেল একটা মেয়েটা, মেরে ফেলতে মন চাচ্ছে তাকে। বেয়াদবির একটা সীমা থাকে। কাকে বলে হোটেল থেকে এসেছিস তুই? এবার তিতির থমকায়। ঈশানের এহেন আচরণের জবাব মেলে। সাথে সাথে কানে বাজে রুষা নামের সেই মেয়েটির মিষ্টি কণ্ঠ। যদিও মিষ্টি লাগছে না এখন মোটেই, মনে হওয়ার সাথে সাথে ব্যথা শুরু হলো এবার। বুকে ধাক্কা দিয়ে দূরে সরালো ঈশানকে। কথায় কথায় এভাবে দেয়ালে চেপে ধরবেন না। আমাকে স্পর্শ করেন কেন বারবার? সীমায় থাকতে বলিনি আমি? ঈশানের তপ্ত চোখের আগুনে ভস্ম হয়ে যাওয়ার দশা তিতিরের। অথচ এখন আর ভয় ডর হচ্ছে না তার। ঈশান হাতের মুঠো শক্ত করল। ইচ্ছে হচ্ছে কষিয়ে আরো একটা থাপড় মারতে, কিন্তু মেয়েটার ফর্সা গালে তার 5 আঙুলের ছাপ ভয়াবহভাবে দৃশ্যমান। রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো হয়ে গেছে এক নিমিষেই। বুকটা ধকধক করে উঠল। ঈশান আবার আঁকড়ে ধরে মেয়েটার বাহু। কিছু বলতে গেলে এই জায়গাটায় চেপে ধরা যেন ঈশানের প্রিয় কাজ। জায়গাটা ব্যথা থাকে আজকাল। পাগলের মতো খুঁজেছি তোকে, আন্দাজ আছে তোর? কি পরিমাণ প্যানিক হচ্ছিল আমার। না বলে চলে এসেছিস কেন? জবাব দে। ঈশানের একদমে চিৎকার করে বলা কথায় সেটিয়ে রইল পিছনের দিকে। তবে ভয় প্রকাশ করল না। জবাব দিচ্ছিস না কেন? তিতির এবারেও জবাব দেয় না। নির্বিকার চোখটা সরিয়ে নেয় ঈশানের থেকে। নিজের বাহুতে ধরা ঈশানের শক্ত হাতখানাও একই শক্তিতে সরিয়ে দেয় সে। কি আশ্চর্য, বাড়ি আসবো না? ঈশানের মুখটা আরো কঠিন হয়, যেন তিতির কোনো অভাবন্তর কথা বলছে। আমি বাড়ি নিয়ে আসতাম না, যার নামে নিতাম তোকে। তিতির এবার বিদ্রূপের হাসি হাসে, দুদিকে মাথা নাড়ে হেসে। তারপর স্থির দৃষ্টি তাক করে ঈশানের দিকে। আমার জন্য তো আপনি জাহান্নাম, আর কোথাও সেটা অনুভব হয় না। বুকের বাঁ পাশে ছুরির আঘাত লাগে ঈশানের। এবারে খানিকটা এগিয়ে ঘেঁষে দাঁড়ায়। বড্ড বড় বড় কথা বলিস তুই। বেয়াদবির একটা লিমিট থাকে। আমার দায়িত্বে ছিলিস তুই। সকালে উঠে তোকে রুমে না পেলে কোথায় কোথায় খুঁজেছি জানিস? তিতির ভীষণ অবাক হয় মনে মনে, মুখ সরিয়ে নেয় অন্যদিকে। তার মুখটাও কঠিন হয়ে আছে। ভাবলেশীন গলায় বলে, জানার আগ্রহ বোধ করছি না। দুঃখিত। তাছাড়া আপনার দায়িত্বে কিভাবে থাকি আমি? গিয়েছিলাম নিজ দায়িত্বে, এসেছি তাই। মাঝে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে বুঝলাম না। ঈশানের ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে তিতিরের এহেন কথাবার্তায়। ধরনে চিৎকার করে উঠল, তিতির, চেঁচামেচি করবেন না দয়া করে। নিজের রুমে যান, মাথা যন্ত্রণা করছে আমার, ঘুম দরকার। ঈশান কঠিন মুখে শোনে মেয়েটার চটাং চটাং কথাগুলো। ঘরে চল। তিতির যেন অবাক হয়, আশেপাশে তাকায়। ঘরেই তো আছি। হেয়ালি না করে ঘরে চল। হেয়ালিতে আপনি অভ্যস্ত দেওয়ান সাহেব, আমার দ্বারা ওসব হয় না। যেতে পারেন এখন। মেয়েটার কথাবার্তা রীতিমতো উদ্ধতের মতো শোনাচ্ছে। রুমে চল। বাড়ির কেউ আলাদা দেখলে কাহিনী করবে, সেটা চাস? তিতির নিজের গায়ের ওড়নাটা ঠিক মতো জড়িয়ে সরে দাঁড়ায় ঈশানের থেকে। খোলা জানালা সুন্দর মতো আটকে এসে বিছানার কিনারে দাঁড়ায়। আদো অন্ধকারেও স্পষ্ট ঈশানের রক্তিম মুখখানা রেগেও বেশ সুদর্শন দেখাচ্ছে। আমার যেখানে থাকার কথা সেখানেই আছি আমি। আমাকে রাগাস না আর। খুন করে ফেলবো। সামান্য মানুষ আমি। আমাকে মেরে হাত নোংরা করবেন কেন? ঘরে যান। তিতির, ও আর শুনুন, কাল উকিলের কাছে যাব, তৈরি থাকবেন। উকিলের কথা কানে আসতেই স্থির হলো ঈশান। উকিলের কথা এখানে আসছে কোথা থেকে? 7-5 হাতড়ে পেল না ঈশান। তবে সে কিছু জিজ্ঞেস করার আগেই জবাব দিল তিতির নিজেই। যা হওয়ার দ্রুত হয়ে যাওয়া মঙ্গল। আর রইল বাকি পরিবার, আগে পরে জানবেই। সুতরাং শুরুতে জানা ক্ষতি দেখছি না। যেতে পারেন এখন। এবার বোধহয় উকিলের কাছে যাওয়ার বিষয়টা মাথায় ধরল ঈশানের। হাতের মুঠো শক্ত
সজোরে আঘাত হানলো তিতিরের মাথার পেছনের দেয়ালে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সে। আর একবার উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় আনলে মরবি আমার হাতে তুই, বলে দিলাম। ঈশান দ্রুত হাঁটা ধরে বেরিয়ে যেতে। কি মনে করে আবার ফিরে আসে, মাথা নিচু করে তিতিরের মুখখানা বাঁ হাতের আঙুলের সাহায্যে উঁচু করে তোলে। সেদিন যা বলেছিলাম ভুলে যা, এত সহজে মুক্তি নেই তোর। আমাকে মুক্তি দিয়ে রাহাতের সাথে ঘর করতে যাবি? হু, দেওয়ানবাড়ির বউয়ের এই অধঃপতন আমি মানব না। সতীনের ঘর আমাকে করতে বলছেন? আমার অত দুর্গতি হয়নি ঈশান আরশাদ দেওয়ান, হবেও না। আবার সেই এক কথা, ঘুরে ফিরে তিতির সেই এক জায়গায় আটকে আসে। কি করা উচিত তার? কি বলবে সে? মেয়েটাকে বলবে সবটা? এত সহজে সবটা সমাধান হলে তো হতোই। একদিন বাঁচাতে অন্য দিক বাজেভাবে ডোবাতে পারে না সে। তার থেকে থাকুক এই ভুল বোঝাবুঝি, থাকুক এ দূরত্ব আর কটা দিন, হিসেব মিলুক সবকিছুর আগে। আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরল তিতিরের গাল, ব্যথা দেওয়ার মতো করে নয় মোটেও। শোন, একটা কথা মাথায় রাখ, ভার্জিনিটি কি বুঝিস? আমি ভার্জিন, পিওর ভার্জিন। তবে এক দুবার বিয়ে করা একটা বেয়াদব নারীকে চুমু খাওয়ার মতো দুর্ভাগ্য আমার হয়েছে। আর সেদিন মানে ফার্স্ট নাইটে যা বলেছি সেটা ভুলে যা। না ভুলতে পারলে আমাকে বলবি বাংলা সিনেমার মতো এই দেয়ালে মাথায় একটা গুঁতো দিয়ে আমি ভুলিয়ে দেব, ঠিক আছে? আর এক কথা বলবি না। তিতির বিরক্ত চোখে তাকায় ঈশানের দিকে। বিশ্বাস করি না আমি আপনাকে। একই মানুষের একদিনের কথা বিশ্বাস করিস, আরেক দিনেরটা করিস না? সমস্যা কি তোর? সেটাই তো সমস্যা, কথায় কথায় গিরগিটির মতো মানুষকে বিশ্বাস করা যায়? সে তুই যা বানি দেওয়ার দিতে পারিস। নিশি নুরিকে ভালোবাসিস? তিতির হাঁ করে তাকিয়ে থাকে। কোন কথার মধ্যে কোন কথা? এখানে নিশি নুরি আসলো কোত্থেকে? বাসিস? তিতির বিরক্ত মুখে মাথা নাড়ে। বাসে না মানে এটা প্রশ্ন হলো? যদি শুনিস তোর জন্য ওদের কোনো বিপদ হচ্ছে তুই কি করবি? তিতির কি জবাব দেবে খুঁজে পায় না। তার জন্য তার ভাই বোনদের, এমনকি কোনো আপনজনের ক্ষতি সে কখনো হতে দেবে না, সম্ভবই না। কি করবি? হতেই দেব না কখনো। তাহলে আমার দায়িত্ব আরো বেশি নয় কি? আমি তোদের সবার বড়, ওদের সবার ভাই, বাবার পর ভাইরা আশ্রয়। তোর তো স্বামীর দায়িত্ব বাড়েনি বলছিস? তিতির আশ্চর্য হয়, বেশ অবাক হয়ে শোনে ঈশানের কথা। আপনি এসব বলছেন কেন? জবাব দিতে চাইলেও দিতে পারছি না। আই নিড টাইম। দিতে হবে তোকে সেটা। আর রইলো বাকি অন্য চ্যাপ্টার, ওসব ক্লোজ করবি। রাহাত নামে ছেলেটার প্রতি কি আছে আমি আর জানতে চাই না। ফার্দার ওই ছেলের নাম শুনতে চাই না আমি তোর মুখে। জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। ঈশান তিতিরকে ছেড়ে ঘুরে চলে যেতেই পিছন থেকে ভেসে এলো তিতিরের কণ্ঠ। কতটা ভালোবাসেন রুষাকে? ঈশান স্বাভাবিক চোখে ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখে চোখ রেখে নরম গলায় বলে, ঘরে আয়, মা খাবার দিতে আসবে। তখন এ ঘরে দেখলে খামোকা প্রেসার বাড়বে। ঈশান চলে গেলে ছলছল চোখে বসে বিছানায়। এত সব কথা শোনালো কেন? শেষ প্রশ্নটার জবাব না হলো না। একবার বললেও পারতো ভালোবাসে না রুষাকে। চোখ মুছতে মুছতে আচমকা চোখ পড়ল পাশের দেয়ালে। ছোপ ছোপ রক্ত লেগে আছে, তাজা রক্ত যাকে বলে। খেয়াল হলো একটু আগে দেয়ালে ঈশানের সেই আঘাতের কথা। হু হু করে কেঁদে ফেললো সে। এত এত যন্ত্রণা তার এই ছোট্ট মাথাটা আর নিতে পারে না। নিজেই যন্ত্রণা দেবে, নিজেই আবার আসবে যত্ন করবে, জেলাসি দেখাবে, ছেড়ে যেতে বলে আবার যেতে দেবে না, অন্য নারীর সাথে রাত কাটানোর গল্প শুনিয়ে পরে বলবে তাকে ছাড়া আর কাউকে কখনো স্পর্শ করেনি। এসবের মানে কি? তার উপর এগুলো মানসিক টর্চার নয়? এখন নিজেকে আঘাত করে গেল পেটের বাঁ পাশের একটা ব্যান্ডেজটা গতকাল রাতেও খেয়াল করেছে। কেন যেন জিজ্ঞেস করতে গিয়েও করা হয়নি। ব্যান্ডেজটা দেখে বোঝা গেল আঘাতটা পুরনো। কবে হয়েছে সে জানে না। তার উপর আজ আবার হাতটা ফুপিয়ে ওঠে তিতির। তাকে যে এত আয়োজন করে পৌঁছাচ্ছে, তার কষ্টে ফেটে যাচ্ছে তার বেহায়া বুকটা। এর থেকে যন্ত্রণার আর কি আছে? ড্রয়ার হাতড়ে ফার্স্ট এইড বক্সটা বের করে, চোখ মুখ মুছে চুলগুলো খোপা করে নেয়। মাথার ব্যথায় তাকিয়ে থাকা দায়। দরজাটা চাপিয়ে সে দাঁড়ায় ঈশানের রুমের সামনে। ঢুকছিস না কেন? নিজের ঘরে নক করে ঢুকতে হয় বুঝি? পিছন থেকে রাহেলা দেওয়ানের গলা পেয়ে চমকে ওঠে তিতির। পিছন ফিরতেই চোখে পড়ে রাহেলার হাতের খাবার ট্রে হাতে দাঁড়িয়ে। এগিয়ে আসে রাহেলা তার দিকে।
হাতে ওটা কি? চোখ মুখে উদ্বেগ ফুটে ওঠে তার। ফার্স্ট এইড দিয়ে কি করবি? কার কি হলো? তিতির শাশুড়িকে শান্ত করতে ব্যস্ত হয়। হাতের আঘাতের কথা সন্তর্পণে এড়িয়ে যায়। মাথায় আসে ঈশানের পেটের আঘাতটার কথা। কিছু না মামুনি, ওই যে ওনার পেটের ওইখানটায় একটু ওষুধ লাগিয়ে দেব। ওখানটায় আবার ব্যথা পেয়েছে? তিতির মাথা নাড়ে দুদিকে। না, চিন্তা করো না তো, কিচ্ছু হয়নি। রাহেলা হাঁপ ছাড়ে। তোর মাথা ব্যথা কমেছে? না। ওষুধ খেয়েছিস? দিয়ে এসেছিলাম যে। খেয়েছিলাম, ওটার তো এতক্ষণে কমে যাওয়ার কথা। তোর কমেনি কেন বুঝলাম না। চিন্তা করো না, খাবার তোমার ছেলের জন্য তো। দাও। রাহেলা হাসে তিতিরের হাতে তুলে দেয় ট্রেটা। শুধু ছেলের জন্য হবে? কেন শুনি? ছেলে আমার একটা পুতুল ঘরে এনেছে, তার জন্যও আছে। তিতির ঠোঁট উল্টায়, আহ্লাদি গলায় বলে, আমার জন্য আনার দরকার ছিল না, আমি নিচেই যেতাম তো। আমাকে কি সেকেলে দজ্জাল শাশুড়ি লাগে? খাবার এনেছি যেন ছেলে ছেলের বউ খেয়ে দিয়ে একান্তে সময় কাটাতে পারে। তিতির লজ্জা পায় শাশুড়ির মুখে এমন কথায়। অজান্তে রক্তিম হয় মুখ। রায়লা গাল টানে আলতো হাতে। থাক, লজ্জা পেতে হবে না। যা ঘরে যা, দরজা তো খোলাই। অনুমতির জন্য দাঁড়িয়ে আছিস কেন? তোর ঘরেটা। রায়লা ঠেলে ভেতরে দিয়ে নিজে চলে আসে সেখান থেকে। ঈশান বোধহয় তিতিরের অপেক্ষাই করছিল। রকিং চেয়ারে হেলান দিয়ে বসা, এপাশে রক্তাক্ত হাতটা ঝুলছে। এরই মধ্যে এসে গায়ের শার্টটা খোলা শেষ। তিতির মুখ বাঁকায়, গায়ে জামা কাপড় পরে থাকতেই পারে না যেন লোকটা। খাবারের ট্রেখানা টেবিলে রেখে এগিয়ে এসে টুল টেনে বসে ঈশানের পাশে। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। তিতির হাতখানা নিজের হাতে নিয়ে পরখ করছে তখন। বেশ কেটেছে হাতটা। ঈশান বাধা দেয় না। তিতির ধীরে সুস্থে ওয়াশ করে, ওষুধ লাগায়। ক্রমাগত ফু দিয়ে যাচ্ছে সেখানে। ঈশান অদেখা হাসে। মেয়েটা কি ভাবছে? এতটুকু আঘাতে ঈশান আরশাদ ব্যথা পায়? এইটুকু রক্তক্ষরণ কিছুই না তার জন্য। এর থেকে হাজার গুণ বেশি রক্তক্ষরণ তো আজ গোটা দিনে হয়েছে। তার বুকের বাঁ পাশটায় যখন তিতিরকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে। রাগ নিয়ন্ত্রণে রাখবেন। আমি সবসময় আঘাতে মলম লাগাতে আসতে পারবো না আমার ওপর। চোটপাট করে আমাকে দিয়েই ওষুধ লাগাবেন, এ চিন্তাভাবনা দূরে রাখুন। লাগাতে এসেছিস কেন? আমি বলেছি একবারও? তিতির জবাব দেয় না। ধীরে সুস্থে ব্যান্ডেজ করে ফেলে হাতটা। খানিকটা উঁচু হয়ে তাকায় পেটের দিকে। দেখি এদিকে ঘুরে বসুন। ঈশান যেন বাধ্য পুরুষ। চেয়ার ছেড়ে আলগোছে এসে বিছানায়। তিতিরও ঘুরে পায়ের কাছে বসে। আলতো হাতে তুলে ফেলে পেটের ব্যান্ডেজখানা। এটা কবে ঘটিয়েছেন? হবে দিন কয়েক। কিভাবে? মনে নেই। তিতির সরু চোখের উপর দিকে তাকায়। ঈশান কেমন একটা চোখে তাকিয়ে আছে তারই দিকে। কিছু একটা কড়া কথা বলতে মুখ তুলেছিল সে, অথচ ঈশানের এহেন দৃষ্টিতে সব কথা গুলিয়ে গেল তার। মাথা নিচু করে ফেললো, মন দেওয়ার চেষ্টা করলো কাজে। ওভাবে তাকিয়ে থাকবেন না। আমার চোখ হোক আপনার চোখ, শরীরটাও আমার। তোর শরীর দেখছি কে বলল? বাজে কথা খালি। তিতির মুখ কালো করে নতুন ব্যান্ডেজ করে ফেলে।